প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরিফুর শাহিম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আজকে নতুন একটা পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয়টা আলোকপাত করব সেটি হচ্ছে কিছুদিন আগে সিরিয়ায় যে ইসরায়েলের বোমাবর্ষণ হলো, ইসরায়েল যে সিরিয়াতে হামলা করলো সেই বিষয়টা নিয়ে। 13ই জুলাই রোজ রোববার এক দুরুস ব্যবসায়ীকে অপহরণের বিষয় নিয়ে বেদুইন বেদুইন গোত্র এবং দ্রুজ যে সম্প্রদায় তাদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে সিরিয়ায়। তো মূল যে ঘটনাটা সেটা হচ্ছে 13ই জুলাই রোববার এক দ্রুজ ব্যবসায়ীকে অপহরণ করেছে বেদুইন সম্প্রদায়ের লোকজন। তো সিরিয়াতে এখনো সাম্প্রদায়িক দাঙ্গা এবং সংঘর্ষ বিদ্যমান রয়েছে। দীর্ঘ এক দশক গৃহযুদ্ধের পরে গত বছর ইসলামপন্থী একটি দল সরকারে এসেছে, কিন্তু এখনো সেখানে স্থিতিশীলতা ফিরে আসেনি। এই উপলক্ষকে কেন্দ্র করে ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ করেছে, দামেস্কে হামলা করেছে, যেটা হচ্ছে ঘর পোড়ার মধ্যে আলো পোড়া দেয়া। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হচ্ছে ইসরায়েল। তো আমাদের যারা আমরা বাংলাদেশে আছি বা এই অঞ্চলের লোকজন আছি, আমরা আসলে ক্লিয়ার মধ্যপ্রাচ্য সম্পর্কে অনেক কিছুই আমরা জানি না বা অজ্ঞাত আমরা থাকি, কিন্তু বারবারই আমাদের মনে হতে থাকে যে কেন এই ইসরায়েল ছোট্ট একটা ভূখণ্ডের দেশ হয়েও সারা আরব দেশে কিংবা মধ্যপ্রাচ্যে তারা মাথা মানে যেটা হচ্ছে তাবেদারি করে বেড়ায়। যখন ইচ্ছে হয় একটা দেশে হামলা করে, স্বাধীনতা সার্বভৌমত্বকে লঙ্ঘন করে, কখনো সিরিয়ায় হামলা করে, কখনো ইরানে হামলা করে, ফিলিস্তিনকে তো একদম ধ্বংস করে দিয়েছেই। তো আজকের আমার এই আলোচ্য বিষয়টা হচ্ছে যে এখানে ইসরায়েলের লাভ কি এবং কেনই বা তারা সিরিয়ার আভ্যন্তরীণ বিষয়ে হামলা করলো এবং এই দুরুস কারা, বেদুইন কারা, এ সম্পর্কে আজকে আমি আলোকপাত করব আমার পর্বে। তো সংঘর্ষটা এমনভাবেই ছড়িয়ে পড়ে যেন মনে হলো দীর্ঘদিনের পুরানো ক্ষোভ এই দুই গোত্রের মধ্যে, এবং একটা প্রতিদ্বন্দ্বিতা বিস্ফোরিত হলো। দীর্ঘদিনের পুরানো ক্ষোভ, প্রতিদ্বন্দ্বিতা একই সাথে বিস্ফোরিত হলো। এই সংঘাত শুধু নিছক একটা অপহরণকে কেন্দ্র করে নয়, এ যেন সিরিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন সামাজিক বিভাজনের বহিঃপ্রকাশ, যা সরকার চাইলেও সহজে নিয়ন্ত্রণে আনতে পারবে না। 13ই জুলাই যখন দুরুজ ব্যবসায়ীকে অপহরণ করা হলো, 15ই জুলাই সিরিয়ার আকাশে ইসরায়েল হামলা করে বসে এবং মনে হয় যেন সিনেমার শুটিং শুরু হয়েছে এমনভাবে হামলা করেছে। এবং ইসরায়েল বুলডোজার চালিয়ে ঘোষণা করলো, আমরা দুরুজ জনগোষ্ঠী রক্ষা করি, সঙ্গে সঙ্গেই তাদের সামরিক অভিযান শুরু। এটাকে একটা ইস্যু ব্যবহার করে 15ই জুলাই থেকে ইসরায়েল সিরিয়ার আকাশে ঝড় তুলেছে। তারা সিরিয়ার সরকারি বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেনাবাহিনীর সদর দপ্তরে ইসরায়েল হামলা করেছে এবং 16ই জুলাই তারা দামেস্কে হামলা করেছে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুরুজদের দেখলে মুসলিম বলেই মনে হয়, কিন্তু আসলে তারা মুসলিম নয় এবং তারা মুসলিম হিসাবে দাবিও করে না। তারা মুসলিম হিসাবে দাবিও করে, তাদেরকে নিজেদেরকে মহাইদুল হিসাবে দাবি করে। তো এই সিরিয়ার হামলায় এ পর্যন্ত 16 তারিখের পর 17/7/2025 সিরিয়ার রাজধানী দামেস্কে কয়েক দফায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এবং এই হামলা চালানোর পরে ইসরায়েল বলেছে যে তারা আরব একটা সংখ্যালঘু গোষ্ঠীকে সহায়তার জন্য হামলা জোরদার করেছে। আসলে ইসরায়েল ওখানে সবসময় মধ্যপ্রাচ্যে একটা সুযোগ সন্ধানী এবং বিভিন্ন যে গোত্রগুলো আছে তাদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর ক্ষেত্রেও তারা কাজ করে, এবং বিভিন্ন দেশে হামলার ক্ষেত্রেও তাদের যে গোয়েন্দা বাহিনী মোসাদ, এই মোসাদের ভূমিকা অত্যন্ত কার্যকরী। সবসময় মধ্যপ্রাচ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখে ইসরায়েল, আর পিছনে তো আমেরিকা আছেই। তো এই হামলায় আসলে অনেকেই নিহত এবং হতাহত হয়েছে, এবং সিরিয়া এই হামলাকে বিপজ্জনক
বলে দাবি করেছে এবং তারা তীব্র নিন্দা জানিয়েছে। এবং সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ইসরায়েল ইচ্ছা করেই তার দেশে উত্তেজনা উস্কে দেয়া, বিশৃঙ্খলা সৃষ্টি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার নীতি গ্রহণ করেছে। এখন যেটা হলো যে যখনই দুরুজ ব্যবসায়ীকে অপহরণ করলো বেদুইনরা, এই বেদুইনদের, এটা সিরিয়ার দক্ষিণ অঞ্চলে সোয়াইদিয়া নামক একটা জায়গায় এই সংঘর্ষটা হয়েছে, যেখানে দুরুজরা সংখ্যাগুরু, বেদুইনরা সংখ্যালঘু। দুরুজ ব্যবসায়ীকে অপহরণের পর দুরুজরাও কিন্তু বেদুইনদের ৩-৪ জনকে অপহরণ করে নিয়ে গেছে। এই হচ্ছে শুরু। তো বেদুইনরা এরপর দলে দলে ওখানে আসা শুরু করলো এবং দুরুজরাও একটা যুদ্ধময় পরিস্থিতি তৈরি করলো। সেখানে সিরিয়ার সরকারি বাহিনী চলে গেল। এখন ইসরায়েলের দাবি হচ্ছে, ইসরায়েলের, যে ওখানে দুরুজরা সংখ্যালঘু, দুরুজদের উপরে হামলা হচ্ছে সরকারি বাহিনীর তত্ত্বাবধানে, যার দরুন ইসরায়েল সিরিয়াতে হামলা করেছে। আসলে দুরুজ ওখানে সংখ্যা, ওই অঞ্চলে দুরুজদের সংখ্যা বেশি, বেদুইনদের সংখ্যা কম। এবং দুরুজরা তারা নিজেদের মুহাইদিয়া বলে দাবি করে, তারা নিজেকে মুসলমান দাবি করে না। এবং এই দুরুজদের উৎপত্তি হচ্ছে সিন্নি একটা উপগোষ্ঠী থেকে। আমি দুরুজদের নিয়ে পরে আরেকটা পর্ব করব, যেখানে আপনারা দুরুজ এই ধর্মটা সম্পর্কে বা এই সম্প্রদায় সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ সিরিয়াতেও লক্ষ্য বেছে বেছে হামলা চালায়। সেখানে 4 দিনের সময় ধরে দুরুজ গোষ্ঠী, বেদুইন গোত্র এবং সিরীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। যদিও বলা হচ্ছে যে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এখনো আমার এই ভিডিও করা অবধি সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছে, গোত্রে গোত্রে যুদ্ধ চলছে। এ পর্যন্ত অনেক মানুষও হতাহত হয়েছে। তো এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয়, এই দুরুজরা কোথায় কোথায় বাস করে। দুরুজরা সিরিয়াতে আছে, লেবাননে আছে এবং ইসরায়েলে আছে। এবং ইসরায়েলের যে সিরিয়ার যে গোলান মালভূমি, যেটা অবৈধভাবে গায়ের জোরে ইসরায়েল দখল করে রেখেছে, সেখানেও কিন্তু এই দুরুজদের আবাসস্থল, দুরুজরা সেখানে বসবাস করে। কিন্তু সেই যে দুরুজরা বসবাস করে, তারা নিজেদেরকে সিরীয় বলেই দাবি করে, তারা কখনোই ইসরায়েলি বলে নিজেদেরকে দাবি করে না। তো ইসরায়েলে যে দুরুজ সম্প্রদায়ের যে লোকজন আছে বা দুরুজ ধর্মের যে লোকজন আছে, তারা কিন্তু 1948 সালে আরব ইসরায়েল যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে কিন্তু তারা ইসরায়েলের পক্ষে যুদ্ধ করেছে, যারও ফলশ্রুতিতে সেখানে ইসরায়েলের সেনাবাহিনীতে কিন্তু দুরুজ সম্প্রদায়ের লোকজন কাজ করে। সেখানে 1 লাখের উপরে দুরুজ সম্প্রদায়ের লোকজন রয়েছে এবং ইসরায়েলের সেনাবাহিনীতেও কাজ করে। ইসরায়েলের সেনাবাহিনীতে কাজ করে এর মানে হচ্ছে যে তারা কিন্তু ফিলিস্তিন ও মুসলমানদের উপরে ইসরায়েলের সেনাবাহিনী হিসাবে এসে হামলা করে। জিনিসটা আমাদের বুঝতে হবে। তারা দেখতে মুসলমানের মতো হলেও, আরবি ভাষাভাষী হলেও, মধ্যপ্রাচ্যের লোক হলেও, আরবিক হলেও, তারা আসলে মুসলমান নয়। এবং ইসরায়েল দুরুজদের মিত্র বলে দাবি করে। দেশটি দুরুজ সংখ্যালঘুদের সম্ভাব্য মৃত্যু বলে বিবেচনা করে। ইসরায়েল বলেছে হামলা করে যে এটা হচ্ছে শুধুমাত্র দুরুজদের রক্ষা করার জন্য তাদের এই হামলা। মূল হামলাগুলো হয়েছে দামেস্কের সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক দপ্তর, প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশেও তারা হামলা করেছে। মানে এক কথায় অঘোষিত যুদ্ধ। যদি এখানে সিরিয়ার যদি ওরকম প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী থাকতো, তাদের সামরিক বাহিনী শক্তিশালী হতো, তাহলে সিরিয়াও কিন্তু এর পূর্তি জবাব দিতে পারতো। কিন্তু দুঃখের বিষয়, সে সক্ষমতা সিরিয়ার নেই। ইভেন সিরিয়ার যে প্রেসিডেন্ট পরিষদ, তার চারপাশেও এই হামলা অব্যাহত থাকে এবং হামলা হয়। এবং তারা এখানে আরো একটা জিনিস করতেছে ইসরায়েল, যে বিরোধী মতটাকে উস্কে দিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতাও তৈরি করার চেষ্টা করতেছে। এই শহীদা শহরে সিরীয় সরকারি বাহিনী এবং স্থানীয়, তো এদের তথ্য হচ্ছে যে সরকারি বাহিনী যখন এখানে গেছে, তখন যে দুরুজ তারা যারা বিদ্রোহী ছিল, দুরুজদের উপরে, দুরুজ যোদ্ধাদের মধ্যেও কিন্তু প্রাণঘাতী সংঘর্ষ হয়েছে, কারণ দুরুজরা সরকারি বাহিনীর উপরেও হামলা করেছে। যদিও গত মঙ্গলবার 15/7/2025 তারিখে এই দুরুজ এবং সিরিয়ার সরকারি বাহিনীর মধ্যে একটা যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, কিন্তু এই যুদ্ধবিরতি আবার দ্রুতই ভেঙে যায়। পরদিন আবার
16 তারিখে ইসরায়েল হামলা করে এবং আবার সংঘর্ষ শুরু হয়। এই সুয়েদার দুরুজরাও কিন্তু বিভিন্ন বিভক্ত হয়ে পড়েছে, তারা বিভিন্ন গোত্রে, এই দুরুজদের মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে। জারবু বলেন সিরীয় সরকারের সঙ্গে একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তবে অন্য নেতা হিকমাত আল হিজরি যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেন। ওখানেও দুজন রাজনৈতিক নেতা, একজনের নাম হচ্ছে ইয়াসের জারবু, উনি বলেন যে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু দুরুজদের অন্য একজন নেতা, রাজনৈতিক নেতা হিকমাত আল হিজরি, উনি যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেন এবং সেখানে সংঘাত অব্যাহত রাখেন। এখানে এই সিরিয়ার যে দুরুজরা আছে, সিরিয়ায় অনেক দুরুজ আছে, তো এই পার্সেন্টেজটা হচ্ছে, সিরিয়ায় যে দুরুজ আছে সেই দুরুজের পার্সেন্টেজ হচ্ছে 3.3%। এই দুরুজদের মধ্যে একটা অংশ আছে যারা ইসরায়েলের হস্তক্ষেপ কামনা করে না, যে আমরা আমাদের এখানে আমাদের দেশের ব্যাপারটা আমরা বুঝে নেব, কিন্তু আর একটা সংখ্যা ইসরায়েলের হস্তক্ষেপ কামনা করে। ইসরায়েল এখানে লাভের গুড় খাওয়ার জন্যই কিন্তু বসে আছে, যে সিরিয়াকে বিভক্ত করা যদি যায়। এবং ইসরায়েলের হামলার বিরুদ্ধে সিরিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তারা এটাকে একটা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে বিজ্ঞপ্তি দিয়েছে। এ পর্যন্ত অনেক লোক মারা গেছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে সোয়েদা প্রদেশে রক্তক্ষয়ী সংঘাতের পর দেশটির সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল সিরিয়ার সাথে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং গতকাল শুক্রবার, এই যে গত শুক্রবার, আজকে শুক্রবার মানে লাস্ট শুক্রবার, তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক এ তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে সিরিয়া সরকারও। প্রায় এক সপ্তাহ চলা এই সংঘাতে দেশটিতে নিহত হয়েছেন নারী এবং শিশুসহ 940 জন। এই এক সপ্তাহে এই সিরিয়ার নারী এবং শিশুসহ 940 জন মানুষ কিন্তু মারা গেছে। 13 জুলাই এই যুদ্ধ শুরু হয়েছে, গত শুক্রবার এটার সমাপ্তি হয়েছে। তো মারা গেছে প্রায় 940 জন মানুষ। এটা আসলে আরো বেশি, কারণ যুদ্ধের প্রকৃত মৃত্যুর সংখ্যা আসলে এইভাবে বের করা যায় না। এখানে এবং বর্তমানে এই শহীদ অঞ্চলের সিরীয় সেনারা ওই অঞ্চলটা ত্যাগ করেছে। এখানে উল্লেখ্য যে গত বছরের ডিসেম্বরে ইসলামপন্থী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতন হয়। দীর্ঘ এক দশক, প্রায় 10 বছর যুদ্ধ চলছে, সিরিয়ার আভ্যন্তরীণ গৃহযুদ্ধ, এবং এই গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত ডিসেম্বরে দেশ ত্যাগে বাধ্য হওয়ার পরেই ইসলামপন্থী তাহরির আল শামের নেতৃত্বে একটা সরকার গঠিত হয় এবং এই সরকার এরপর থেকে এসটিএস এর প্রধান আহমেদ আল সারার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, আহমেদ আল সারা। এরপর থেকেই সিরিয়ায় কিন্তু এই ইসরায়েল বিভিন্ন হামলা এবং চালানো এবং উস্কানি বৃদ্ধি করার চেষ্টা করেছে বা করেছে, এবং বাশারের পতনের পর ইসলামপন্থী সরকার গঠন হওয়ার পরে সিরিয়ায় 600-র বেশি লক্ষ্যবস্তুত কিন্তু হামলা চালিয়েছে ইসরায়েল। এবং এই হামলার পরে এর সামরিক যে ক্ষমতা, দেশটির সামরিক ক্ষমতা একদমই ধ্বংস হয়ে গেছে। গোলান মালভূমির জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোনে সেনা মোতায়েন করেছে, যেখান থেকে তারা দক্ষিণ সিরিয়ায় আরো ভিতরে অভিযান চালিয়েছে। মানে এরা আসলে সিরিয়াকেও বিভক্ত করতে চায়, এই সিরিয়ার দক্ষিণ অঞ্চলটাও তারা নিয়ে নিতে চায়। এই অঞ্চল আগে সিরিয়া ইসরায়েলি বাহিনীর মধ্যে একটি কৌশলগত নিরাপত্তা সীমা হিসেবে চিহ্নিত হতো, যেখানে এখন ইসরায়েলের অবস্থান, ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান। সারা সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে, কিন্তু এই আল সারা তিনি চেয়েছেন যে ইসরায়েলের সাথেও সম্পর্ক স্বাভাবিক হোক। যুক্তরাষ্ট্র এতে সহায়তা করেছে। গত মে মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সারা। কিন্তু এর মধ্যে এই যে ইসরায়েল আবার হামলা করে উস্কানি দিয়ে শুরু করলো, এবং 18/7/2025 তারিখ এই যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে এই টম বারাক এক্সপোস্টে যুদ্ধবিরতির কথা জানান টম বারাক। এই যুদ্ধবিরতিতে সমর্থন দিয়েছে পার্শ্ববর্তী দেশ তুরস্ক, জর্ডান এবং আরো দেশগুলো। মার্কিন রাষ্ট্রদূত টম বারাক বলেন, আমরা দুরুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র পরিত্যাগের এবং অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে মিলে আমরা দুরুজ, বেদুইন, সুন্নিদের অস্ত্র পরিত্যাগের এবং অন্য সংখ্যালঘুদের
সঙ্গে মিলে সিরিয়ায় নতুন এবং ঐক্যবদ্ধ পরিচয় গঠনের আহ্বান জানাচ্ছি। আসলে ঘুরে ফিরে কথা একটাই, ইসরায়েলও চাচ্ছে সিরিয়াকে আবার ভাঙতে। হ্যাঁ, এখানে তুরস্ক মোটামুটি সিরিয়াকে রক্ষা করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং অন্যান্য রাষ্ট্রগুলো কাজ চালিয়ে যাচ্ছে। এখন এইটা আসলে ইসরায়েল শেষ পর্যন্ত কতটা সফল হয় কিনা এইটা কিন্তু আমাদের দেখার বিষয়। আর যদিও কাগজ কলমে বা সব জায়গায় যুদ্ধবিরতি হলেও সিরিয়ার যে অভ্যন্তরীণ সংঘর্ষ এটা কিন্তু এখনো কম বেশি বিদ্যমান রয়েছে এবং এটা বিশ্বের নজর কেড়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী 16 জুলাই সুয়েদায় সেনা মোতায়েনের পর থেকে গত শুক্রবার পর্যন্ত সেখানে 940 জন নিহত হয়েছে। তার মধ্যে 326 জন দুরুজ যোদ্ধা, 262 জন দুরুজ বেসামরিক লোকজন, 312 জন সিরীয় সেনা, 21 জন বেদুইন গোষ্ঠীর সদস্য রয়েছেন। আর সিরিয়ার সরকারের দেওয়া তথ্য অনুযায়ী সহিংসতায় আহত হয়েছেন 5 শতাধিক, নিহত 940, নিহত আরো বেশি ধরেন, আহত 5 শতাধিক, 500-র মতো, মানে আহত আরো 1000 ধরেন। এখন যুদ্ধবিরতি চলছে কিন্তু আসলে আভ্যন্তরীণ সংঘর্ষ কিন্তু বিদ্যমান আছে, সেখানে মানুষজন কিন্তু ঝামেলায় পড়ে আছে। তো আমরা চাচ্ছি, আমাদের পৃথিবীর মানুষ হিসেবে আমাদের কামনা যুদ্ধ নয়, শান্তি। আর ইসরায়েল আসলে বিস্ফোরক হিসেবে সিরিয়ায় চলমান এই গোষ্ঠীর সহিংসতা দেশটির গৃহযুদ্ধ পরবর্তী নিরাপত্তা এবং রাজনৈতিক অবস্থার নাজুক পরিস্থিতির স্পষ্ট ইঙ্গিত দেয়। সাম্প্রতিক এসব সংঘাতের কারণে দেশটিতে আবারও গোষ্ঠীগত সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট সারা পুরো সিরিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা এবং বিভিন্ন অন্তর্বর্তী প্রেসিডেন্ট সারা পুরো সিরিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তার সরকার ইসলামের বিভিন্ন আইনকানুন বিষয়ে কঠোর মনোভাব সম্পন্ন ব্যক্তিদের আধিপত্য রয়েছে তার সরকারে। তাই প্রশ্ন হলো, এই সরকার কি প্রায় 14 বছরের গৃহযুদ্ধ গভীরভাবে, এক দশক মানে প্রায় 14 বছর গৃহযুদ্ধ চলছে বিগত সময়ে, গভীরভাবে বিভক্ত দেশটির গোষ্ঠীগত বিভক্তি মেটাতে পারে? সারা সরকারে কিছু ইসলামপন্থী লোক আছে যারা খুব কট্টর, কারণ গোষ্ঠীগত সংঘাতের পাশাপাশি ইসরায়েলের উপর্যুপরি হামলা সারা রাষ্ট্র পুনর্গঠন এবং যুদ্ধ পরবর্তী সম্প্রীতি স্থাপনের প্রয়াসকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছে। আসলে সারা এই যুদ্ধবিভক্ত দেশটিকে এবং বিভিন্ন গোত্র উপগোত্রে বিভক্ত দেশটিকে, বিভিন্ন সম্প্রদায়ের দেশটিকে এক করার জন্য একটা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। কিন্তু এইখানে একেবারেই গরম, এর মধ্যে আবার গরম করাই, তার মধ্যে আবার ঘি ঢালছে ইসরায়েল। সেখানে আসলে সারার পক্ষে এটা করা কত কষ্টকর এবং কার্যকর হয়ে পড়ে সেটা আসলে আমাদের দেখার বিষয়। ইসরায়েল আপাতত দামেস্কের বর্তমান শাসক এবং দক্ষিণ সিরিয়ায় তার সহযোগী যোদ্ধাদের সম্ভাব্য নিরাপত্তা হুমকি হিসাবেই দেখবে বলে মনে হচ্ছে। তাই তারা দেশটির এমন গোষ্ঠীগুলোর সঙ্গে মৈত্রী সম্পর্ক করার চেষ্টা করে যা নতুন সরকার থেকে নিজেদের বিচ্ছিন্ন বলে মনে করে। এখানে ইসরায়েল কিন্তু একটা বড় চাল চালে যে যারা সরকার বিরোধী আছে, বিভিন্ন গোত্র উপগোত্র বিভিন্ন সম্প্রদায়, তাদের সাথে কিন্তু ইসরায়েলের সখ্যতা করে তোলে যাতে তারা সরকারের এন্ট্রি হয়ে সরকারের বিরুদ্ধে হামলা করে। মানে ইসরায়েলের যেটা হচ্ছে, ইসরায়েলের কূটকৌশল কিন্তু চলমান রয়েছে। আমি আমার লাস্ট যে এপিসোডটা সেটা করেছিলাম পিকেকে নিয়ে, সেখানে ইসরায়েল পরাস্ত হয়েছে। এখন ইসরায়েলে সিরিয়ায় আবার ইসরায়েল কলকাঠি নাড়া শুরু করেছে। তো যদি মুসলিম দেশগুলো মোটামুটি এক থাকে, তুরস্ক যদি সিরিয়াকে সহায়তা করে, সেক্ষেত্রে ইসরায়েল কিছুটা পরাস্ত হতে পারে। তো এরদোয়ান এ সম্পর্কে মন্তব্য করেছেন এবং ইসরায়েলকে হুঁশিয়ারি প্রদান করেছেন এবং আল সারাকে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তাকে সহায়তার আশ্বাস দিয়েছেন এবং কিছু সহায়তাও করেছেন। যদি তুরস্ক এখানে সিরিয়াকে সহযোগিতা করে, রাশিয়া যদি তুরস্ক যদি সিরিয়াকে সহযোগিতা করে, রাশিয়াও যদি কিছু সহযোগিতা করে, তাহলে হয়তো ইসরায়েলের হস্তক্ষেপ থেকে সিরিয়া আবারও স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রে পরিণত হতে পারবে। তো আমরা মুসলমান হিসেবে আমরা এই দোয়া করতে পারি যে সিরিয়ার সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাক, আবার একটা সুন্দর মুসলিম রাষ্ট্র যেখানে তার অন্যান্য সম্প্রদায়ের লোকজন সুখে শান্তিতে সবাই মিলে বসবাস করতে পারে। ধন্যবাদ সবাইকে। আমি আমার পরবর্তী যে এপিসোডটা যে দুরুজ, এই দুরুজ সম্প্রদায় নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করব পরবর্তী পর্বে, আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।